নমস্কার। আজকে ডিডি বাংলার এই স্পোর্টস সেগমেন্টে বিশ্বকাপ নিয়ে বিশেষ আলোচনা আমরা করব। হঠাৎ মনে হতেই পারে যে বিশ্বকাপ নিয়ে কেন আলোচনা করছি, কারণ বিশ্বকাপ তো এর আগেও ভারত জিতেছে, দুবার বিশ্বকাপ জিতেছে এবং 50 ওভারের। তাহলে আজকে কেন বিশেষ আলোচনা? আজকে বিশেষ এই কারণেই বলছি কারণ এবারে ট্রফি এনে দিয়েছে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট, আর যা এখন ভারতের ক্রিকেট ইতিহাসের ক্ষেত্রে বলা যেতে পারে একটা মাইলস্টোন রচনা করে নিয়েছে। এই জয়টা কিন্তু মানুষের মনে একটা আত্মবিশ্বাস, বিশ্বাস, ভরসা সবকিছুই আরো বাড়িয়ে তুলেছে। আর এই গোটা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিশেষ অতিথিরা। প্রথমেই আমার সঙ্গে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দেবো, ইস্ট বেঙ্গল মহিলা ক্রিকেট টিমের মেন্টর এবং বেঙ্গল আন্ডার 15-এর কোচ গায়ত্রী মাল, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন ইস্ট বেঙ্গল মহিলা ক্রিকেট টিমের কোচ যিনি রয়েছেন রঞ্জনা যাদব, তাকে স্বাগত জানাবো। এবং আমার সঙ্গে একদম শেষে যিনি রয়েছেন বেঙ্গল এবং ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার সুকন্যা পারিদা, আপনাকে স্বাগত জানাবো। তারা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সরাসরি বিশ্বকাপ এবং এই বিশ্বকাপ জয় টোটালটা নিয়েই কিন্তু আমাদের আজকের এই বিশেষ পর্বের অনুষ্ঠান। আমি প্রথমেই ম্যাডাম আপনার কাছে প্রশ্নটা রাখবো, একটা জয়, বিভিন্ন ধরনের স্ট্রাগল পেরিয়ে এসে এই জয়টা মানুষের মনে কতটা আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে বলে মনে করছেন? ফার্স্ট কিছু বলার আগে এটাই বলবো যে ইন্ডিয়া টিমকে, ওমেন্স ইন্ডিয়া টিমকে আমার তরফ থেকে অনেক বিগ কনগ্র্যাচুলেশন, বিকজ এরকম একটা জয় শুধু ইন্ডিয়ার টিম খেলেছে তাদের জন্য নয়, সমস্ত ভারতবাসীর জয় এটা। তো আমি সবসময় এই জিনিসটা প্রেফার করব, যেরকম ছেলেদের ক্রিকেটকে সাপোর্ট করা হয়, এখন ওমেন্স ক্রিকেটটাকে এইভাবে সাপোর্ট করুক, আর এর থেকেও আরও ভালো লেভেলে যাক ক্রিকেটটা, ওমেন্স ক্রিকেটটা। টিমে থাকা আর আন্ডার 11 আর টিম প্রথম একাদশ যেটা আমরা বলি সেখানে স্থান পাওয়া, দুটোর মধ্যে তো একটা ডিফারেন্স আছে অবশ্যই। এই যে এই দিকটা প্লেয়ারদের অনেক সময় আমরা দেখি যে প্লেয়ার তারা রয়েছেন টিমের মধ্যে অথচ প্রথম একাদশের মধ্যে তারা পাচ্ছেন না, এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? তখন প্লেয়ারদের তো একটা মোটিভেট করার বিষয় আসে। হ্যাঁ, এই যে অনেক সময় হয় যে যারা অনেকে ডিজার্ভ করে হয়তো প্লেইং 11-এ পায় না, বাট এখানে বলবো আমাকে টিমকে জিততে হলে টিমের বেনিফিটের জন্য আমাকে যেরকম টিম প্লেইং 11-এ খেলানো উচিত, আমি বলবো সেটাই খেলানো উচিত। হয়তো অনেকে হয় এরকম যে ডিজার্ভিং প্লেয়ার খেলতে পারে না মাঠের মধ্যে, বাট কোচ সেই সময় হয়তো সেই ডিসিশনটা না নিয়ে অন্য প্লেয়ারকে তার উপর বিলিভ করা, সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট। যে কোনো প্লেয়ারকে যখন আমরা বিলিভ করে না মাঠে নামাই, তো সেটা তার উপর ভরসাটা। প্রতিকা রাওয়াল এবং শেফালি ভার্মার যদি এক্সাম্পল আমি এখানে দিই, এই বিষয়টাকে কিভাবে দেখবেন? প্রতীক্ষা রাওয়াল ও খুব ভালো ব্যাটার, ওপেনার ব্যাটার, আর শেফালি ভার্মা একটু হার্ড হিটার আছে। তো ও যখন এই জিনিসটা চোট লেগে বাইরে চলে গেছে, তো ওই জায়গায় শেফালি ভার্মা এসে ওর জায়গাটা ফুলফিল করেছে, এটা ইন্ডিয়া টিমের জন্য অনেক ভালো জিনিস। ম্যাডাম রঞ্জনা ম্যাডামের কাছে একটু আসবো। রিচা ঘোষ বাংলার মেয়ে, আমরা দেখি সাধারণত বাংলা থেকে যারা যে সমস্ত ক্রিকেটাররা উঠছেন তাদের ক্ষেত্রে মানে ক্রিকেট খেলবো এই ধরনের একটা ভাবনা চিন্তা খুব কম থাকে, কিন্তু সেক্ষেত্রে রিচা তাদের কাছে একটা এক্সাম্পল। যারা খেলছেন বা আগামী দিনে খেলবেন তাদের জন্য কি বলবেন? অবশ্যই আমাদের এখান থেকে অনেকজন ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে, অলমোস্ট আমাদের সব থেকে বিগ লেজেন্ড ঝুলন গোস্বামী আছে, তাদের দেখে অনেক মেয়েরা ইন্সপায়ার হয়েছে। তারপরে আরও অনেকে খেলেছে, সুকু খেলেছে, সুকন্যা পারিদা খেলেছে, দীপ্তি শর্মা আমাদের এখান থেকে খেলেছে, তিতা সাধু খেলেছে, তারপরে রিচা জুনিয়র হচ্ছে, এদের থেকে তো রিচা জুনিয়র হচ্ছে, কিন্তু রিচাকে দেখে এখন অনেক কোটি মেয়েরা ইন্সপায়ার হবে, প্লাস হয়েছে। অনেক গ্রাউন্ডস লেভেলে আমরা যখন খেলতাম তখন মেয়ে খুব খুঁজে পাওয়া যেত, কিন্তু নাও ডেজ ক্রিকেট এতটা ডেভেলপ হয়েছে, আর আমাদের এখানে অ্যাসোসিয়েশনও আমাদের অনেক হেল্পফুল, অনেক কিছু মেয়েদের ক্রিকেটে অ্যাজ পার ছেলেদের কম্প্যারিজন অনেক কিছু আমাদের বেনিফিট আর অনেক কিছু দেয়, সেটার জন্য অনেক ইমপ্রুভ হচ্ছে, যেটার জন্য আমরা অনেক করে প্লেয়ার পাচ্ছি, তার মধ্যে অনেক কোয়ালিটি প্লেয়ার পাচ্ছি যারা সাকসেস করছে। আর হোপফুলি আমি আশা করি ফিউচারে রিচাকে দেখে অনেক মেয়েরা আসবে, আর রিচার পরেও আমাদের বাংলা থেকে অনেক মেয়েরা রিপ্রেজেন্ট করবে, যারা ইন্ডিয়া টিমে খেলবে, তাদের দেখেও অনেক মেয়েদের ক্রিকেট একটু উন্নতির দিকে যাবে, অলমোস্ট যাচ্ছে। ম্যাডাম এরকম কি কোনো আভাস পাওয়া যাচ্ছে, পেয়েছেন বা এরকম কোনো আভাস? একদম
আপনি হয়তো এখন শুধু রিচাকে দেখছেন, আমরা তো গ্রাউন্ড লেভেল থেকে আসছি, তো আমরা অনেক মেয়েদের দেখছি কি তারা খেলে যেরকম আমি জানি না আপনাদের সিএবির নিউজগুলো থাকে কি থাকে না, কিন্তু লাস্ট ইয়ার আমাদের আন্ডার-15 আমাদের বাংলা জয় করেছে, আন্ডার-15 ওমেন্সটা, ঠিক আছে, মানে চ্যাম্পিয়ন হয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের জন্য একটা বিগ অ্যাচিভমেন্ট, যেটা মেয়েদের ক্রিকেটে অনেক উপর দিকে যাচ্ছে, সেটা আমরা নিজেও ফিল করতে পারছি। আর ইন্ডিয়ান উমেন্স যেরকমভাবে চ্যাম্পিয়ন হয়েছে, সেটা তো অবশ্যই আমাদের উমেন্স ক্রিকেট লেভেল আপ যাবেই যাবে। ম্যাডাম, আমি আপনার কাছে একটু আসবো। খেলা একটা স্ট্রাগল। যখন আমি ছোটবেলা থেকে খেলা শুরু করছি, একটা বিরাট ডেডিকেশনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি যখন আপনার ক্যারিয়ারটা শুরু করেছিলেন, তখন ডেডিকেশন কীরকম ছিল? অ্যাবসলিউটলি, এইটা নিয়ে আমি বলবো কি ডেডিকেশন উইল বি দ্য মেইন কি, বিকজ আমরা যদি খেলার জন্য ডেডিকেটই না হতে পারলাম, তাহলে আমি ওইভাবে যে ডেলি উঠবো, সকালবেলা মাঠে যাব, আমার স্টাডিকে করে তারপরে আমি যে এই যে জিনিসটা যদি আমার মধ্যে ডেডিকেশন না থাকে, তাহলে আমি এই স্ট্রাগলটা করতে পারবো না। তো সিম্পলি আমি যদি ওই স্ট্রাগলটাকে এনজয় করি আর আমি যদি খেলাটাকে ভালোবেসে থাকি, তাহলে নিশ্চয়ই আমার কাছে ওই ডেডিকেশন লেভেল থাকলেই আমি এই কাউকে আমাকে পুশ করার আগে আমাকে নিজেকে পুশ করতে হবে। সো ইন দ্যাট ওয়ে আমি বলবো একটা প্লেয়ারের জন্য ওই ডেডিকেশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। ম্যাডাম, আপনার যদি এক্সপিরিয়েন্সটা একটু বলেন যে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটাকে শুরু করেছিলেন। সো আমি বলবো কি আমিও সবার মতন ওই খেলবো না পড়াশোনা দিয়ে এগোবো এই একটা সিচুয়েশনে ছিলাম। বাট আমি খুব গ্রাম থেকে বিলং করতাম, তো সো আমার কাছে এই ওমেন্স ক্রিকেট নিয়ে আজকে যেরকম আমরা মেবি লাইক দিস ইজ হিউজ, লাইক এখন গ্রামে গ্রামে সবাই একজন সবাই জানে কি মতলব আমি এখন অফিসে গেলে কথা হচ্ছে, আমার গ্রাম থেকে কল আসছে। সো ইটস লাইক এখন এই যে মিডিয়ার দ্বারা আমরা এই যে ওমেন্স ক্রিকেটটাকে যেভাবে আমরা তুলে রাখছি, তখনকার টাইমে এই জিনিসটা ছিল না। তো ওই জন্যে আমি সবসময় মানে ভাবতাম, আমি অতটা কিছু আমি খুব একটা ইন্ট্রোডিউস ছিলাম না কি ওমেন্স ক্রিকেট কী হয় या फिर কে খেলছে কি না, বিকজ অফ ল্যাক অফ দিস মিডিয়া অ্যান্ড অল আমি বলবো। সো এই নিয়ে বলবো যখন আমি শুরু করেছিলাম তখন ইটস লাইক আমি খুব লাকি ছিলাম কি আমি এমনি কলকাতায় এসেছিলাম। কলকাতায় আসার পর আমি বিবেকানন্দ পার্কে যাই, ওখানে দেখি কি মেয়েরা খেলছে অ্যান্ড লাইক শুধু কয়েকটা মেয়ে নয়, লাইক দেয়ার হিউজ কোয়ান্টিটি অফ মেয়েরা খেলছে। সো তখন আমার মনেও একটা ইচ্ছে ছিল, বাট খেলাটাকে তো অবভিয়াসলি প্রথম থেকে ভালোবাসতাম। তো যখন এই সব জিনিস দেখলাম, অত ইনভলভমেন্ট, অত একটা মতলব কী বলবো ওটা, যেটা আপনার উৎসাহ খেলার জন্য এক্সাইটমেন্ট যেটা বলি, তো এই দেখে আমি নিজেকে পুশ করেছিলাম কি আমিও খেলতে চাই। অ্যান্ড ম্যাডাম, আপনি একটা কথা বলেছিলেন যে কি করে ব্যালেন্স করবেন, এটা একটা মনের মধ্যে প্রশ্ন ছিল যে পড়াশোনার পাশাপাশি ক্রিকেটটা। এক্ষেত্রে তো অনেকটা স্যাক্রিফাইস করতেই হয় প্লেয়ারদের, কারণ সত্যিই মানে অভিভাবক যারা থাকেন তাদের মনের মধ্যেও একটা দ্বন্দ্ব কাজ করে যে কোনটা আগে, পড়াশোনা নাকি খেলা। তাহলে এই যে স্যাক্রিফাইস আপনার ক্ষেত্রে কতটা ছিল? হিউজ ছিল বলতে পারি, বিকজ একটা টাইমে আমি ডিসিশন নিতে পারছিলাম না। এইখানে আপনার বাবা মায়ের রোলটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় কি বাবা মা या फिर আপনার যে কোচ আছে উনি কিভাবে আপনাকে ওই টাইমটায় সাপোর্ট করছে পার্টিকুলারলি। সো ওই বলতে গেলে আজকাল দুটোকেই ব্যালেন্স করতে হবে, লাইক দিস ইজ ট্রু অ্যান্ড পিপল শুড ডু দ্যাট ইনফ্যাক্ট। লাইক তখন বিকজ এডুকেশন থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই যেটা আমাদের খেলার ইয়েতে আমরা লাগাতে পারি, আর খেলার থেকেও এমন কিছু আমরা শিক্ষা পাই যেটা আমরা আমাদের লাইফটা গড়ে ওঠার জন্য ওটা খুব হেল্প করে। সো ইন দ্যাট ওয়ে ওই যে টাইমটা থাকে, সো ওখানে আপনাকে খুব ব্যালেন্স নিয়ে চলতে হবে যতক্ষণ আপনি ওই লেভেলটা অবধি পৌঁছাচ্ছেন না। তখন ওই জন্য আমার মনে হয় আমি প্যারেন্টসদেরকেও এইটুকু বলতে চাইবো কি মতলব এদেরকে দুটো নিয়ে কি করে ব্যালেন্স করে চলতে হবে এই নিয়ে ওনাদের একটু সাপোর্ট থাকুক। তো ছোট ছোট মেয়েরা যারা এই নিয়ে একটু কনফিউজ থাকে, তো ওদের জন্য ওটা খুব হেল্পফুল হয়ে যাবে। আমি রঞ্জনা ম্যাডামের কাছে আসবো যে ম্যাডাম, এখনকার দিনে যারা কোচিং করান তাদেরকে তো অনেক মানে বলতে শোনা যায় না যে আপনি মানে পড়াশোনা ছেড়ে দিয়ে খেলাতে আসবেন, কিন্তু এই যে জায়গাটা এটাকেও তো একটা ব্যালেন্স করা দরকার। অ্যাজ এ কোচ আপনার কাছে যারা শিখছেন বা ভবিষ্যৎ প্রজন্ম যারা শিখতে আসবেন তাদের জন্য, এবং একই সঙ্গে আমি বলবো যারা প্যারেন্টস রয়েছেন, কি বলতে চাইবেন?
দেখুন, ক্রিকেটটা হচ্ছে নিজের মনের পছন্দের জিনিস, ঠিক আছে। আর পড়াশোনা হচ্ছে আমার মানে ক্রিকেটের সাথে পড়াশোনা খুবই দরকার। পড়াশোনা ঠিকঠাক করলে মানুষ শিক্ষিত হবে, অনেক ভালো ভালো ডিসিশন, অনেক ভালো ভালো জিনিস করার মানে নিজে একটা মানে নিজের পায়ের উপরে দাঁড়ানোর একটা ব্যাপার থাকে। তো এখনকার ক্রিকেটে পড়াশোনা আর ক্রিকেট দুটো নিয়ে যাওয়া খুবই দরকার, ঠিক আছে। এইটা আমি প্যারেন্টসদের কাছে, আমি যেখানে প্র্যাকটিস করাই সেখানেও বলি কি এটা প্যারেন্টসদের রোল এখানে খুব ভাইটাল রোল, কি নিজের ছেলে মেয়েকে ওইভাবেই মানে বড় করা উচিত, কি পড়াশোনার সাথে সাথে ক্রিকেটটা নিয়ে এগানোটা। কেন কি ক্রিকেট আর পড়াশোনা দুটোই মতলব কাইন্ড অফ একরকমই ফিউচার বানানোর জিনিস, ঠিক আছে। তার মধ্যে দুটোই পছন্দের জিনিস, পড়াশোনাও পছন্দ দিয়ে করতে হয় আর ক্রিকেটটাও পছন্দ দিয়ে করতে হয়। তাই জন্য আমি বলবো কি বোথ আর সেম থিংস, আর দুটো জিনিস একসাথে নিয়ে যাওয়া খুবই উচিত। মানে ছোট ছোট বাচ্চারা আছে, অনেকে আছে যারা আসে আমাদের ক্লাবে, তারা হয়তো খেলাধুলা এতটা পছন্দ করে কি পড়াশোনা করতে চায় না। তারপরে গার্জিয়ান থেকে আসবে না ম্যাম এ পড়তে চাইছে না, ক্রিকেটে মানে সারাদিন খেলাধুলাই করছে, কিন্তু ও ছোট আছে হয়তো এতটা বুঝতে পারছে না। সেখানে অ্যাজ এ কোচ আমার ওকে বোঝানো, অ্যাজ এ প্যারেন্টস বাবা মায়ের বোঝানোর, ওখানেই রোলটা হচ্ছে আমাদের মেন, ওদের গাইড করা। যখন ওরা একটু অ্যাডাল্ট হয়ে যাবে ওরা নিজেই বুঝে যাবে কোনটা আমাদের জন্য বেস্ট, দুটো নিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার লাগবে। কিন্তু যখন ছোট থেকে বড় হচ্ছে, ছোট থেকে যখন স্টার্ট করছে, তখন মেন রোলটা হচ্ছে অ্যাজ এ কোচ আর অ্যাজ এ গার্জিয়ান, খুবই ভাইটাল রোল এটা। মানে ছোট থেকেই ব্যালেন্স করাটা খুব জরুরি সব ক্ষেত্রে একদম। আমি একটু গায়ত্রী ম্যাডামের কাছে আসব, যে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য খেলতে আসা এইরকম মেন্টালিটিও তো থাকে, এইরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? আমার মতে শুধু আমি যদি ক্রিকেট ভালোবাসি, আমি যদি খেলা ভালোবাসি, শুধু চাকরি করব তার জন্যই ক্রিকেটে অ্যাডমিশন নেব, এটা একদমই না। ফার্স্ট আমাকে ভাবতে হবে আমার নিজের শরীরও আছে, আমার শরীরকে সুস্থ রাখতে গেলে খেলা মোস্ট ইম্পর্টেন্ট। সব কিছু পেতেই হবে এরকম কোথাও লেখা নেই। আমি ট্রাই করবো সাকসেসের জন্য, সবাই সব কিছু সাকসেসের জন্যই করে, বাট আমি সবসময় পজিটিভ ওয়েতে কাজ করব, হার্ডওয়ার্ক করব, যেখানে আমার সাকসেস অলরেডি আমি যদি ঠিক করে হার্ডওয়ার্ক করি না, সাকসেস আসতে বাঁচবো, আজ না হলেও কিছুদিন বাদেও আসবে। তো আমি চেষ্টা করব, মানুষের একটা গোল রাখা উচিত যে আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে, বা আমার অনেকের অনেক রকম থাকে, কারোর ইন্ডিয়া খেলা, কেউ ছোট ছোট লেভেল থেকে মানে বেঙ্গল খেলা, ক্লাব খেলা, তারপর বেঙ্গল ধাপে ধাপে উঠতে চায়। তো আমি বলবো এই জিনিসটা চাকরি পাওয়ার জন্য খেলা এই মেন্টালিটি নিয়ে আসা উচিত না। মেনলি আমাকে একটা ভালো গোল সেট করতে হবে। আমি অনেকের অনেক রকম থাকে, আমি ফেমাস হতে চাই বা কি করতে চাই, সেই হিসাবে অনেক রকম অনেকের গোল হতে চায়। কেউ ফেমাস হতে চায়, কেউ ভালো লেভেল খেলতে চায়, মানে সবটাকে মিলিয়ে মিশিয়ে আর কি। এবার পছন্দটা যারা, কিন্তু আমার মতে শুধু চাকরি করব, চাকরি পাওয়ার জন্য খেলতে আসবো, এটা আমি প্রেফার করি না। আমি একটু ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, খেলতে গেলে বিশেষ করে মহিলাদের শারীরিক গঠন, যেটাকে আমরা বলি ফিটনেস, কতটা জরুরি এবং সেক্ষেত্রে কি কি করণীয় বলে আপনি মনে করেন? ফিটনেস দেখুন, আমি বলবো এখন সবার পক্ষে খুব হয়ে গেছে, বিকজ স্বাস্থ্য ভালো থাকলেই আপনি ভালো থাকবেন, মন ভালো থাকবে, আপনার কাজ করতে ভালো লাগবে। সো খেলোয়াড়দের জন্য একটু বেশি করতে হয়, লাইক খেলোয়াড়দের যে আমাদের যেটা লেভেল হয়, লেভেল অফ হার্ডওয়ার্ক, ওটা একটু আপনার বেশি হয় না নর্মাল যারা জীবনযাপন করে। মেবি সকালবেলা আমি উঠলাম, আমি শুধু একটু কিছু খেললাম, অফিস চলে গেলাম, আবার সন্ধ্যাবেলা এসে একটু জিম করলাম, ওটা নর্মাল মানুষ করতে পারে। বাট একটা প্লেয়ারের কাছে সকালবেলা উঠে মাঠে যাও, মাঠে প্র্যাকটিস করো, আবার বাড়ি ফেরো, আবার বাড়িতে নিজের ওইরকম নিজের শারীরিক যত্ন নাও, বিকজ এইগুলো খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমি যদি আমার শরীরটাকে ঠিক না রাখতে পারি, তাহলে আমি খেলার দিকে খুব একটা পুশ করতে পারবো না, একটা টাইমে আমার ইনজুরি হবে। সো এই নিয়ে আমাকে, ওই জন্য আমরা ডায়েট প্ল্যান নিই, এই জন্য আমরা ফিজিওথেরাপির কাছে যাই, ওই জন্য আমরা ট্রেনারের কাছে যাই। সো অ্যাজ এ প্লেয়ার ইউ হ্যাভ টু লুক আফটার অল দোজ থিংস, দেয়ার ইটস প্রিটি ইম্পর্ট্যান্ট। আচ্ছা ম্যাডাম, এরকম কোনো মানে বিষয় থাকে কি যে ধরুন একজন ছোট শিশুকে তার বাবা মা একটা কোথাও ক্রিকেট খেলার জন্য ভর্তি করছেন, বাবা মা দেখছেন একদম আপার লেভেলটা, কিন্তু সেই আপার লেভেলে পৌঁছতে গেলে তাকে তো অনেকগুলো স্তর পেরিয়ে সেই শীর্ষ জায়গাটাতে পৌঁছতে হচ্ছে। যখন সেই স্তরগুলো সে পেরোতে যাচ্ছে, ব্যর্থতার সম্মুখীন সকলকেই হতে হয়, কিন্তু ব্যর্থতার দায়টা সেই সন্তানদের ওপরেও দেখা যায় বাবা মা চাপিয়ে দিচ্ছেন, একটা হিউজ মেন্টাল প্রেশার পড়ে।
একদিকে যেমন খেলতে গেলেও একটা প্রেশার তো থাকেই, কিন্তু তার উপর এই যে মানসিক একটা চাপ, এটা একটা প্লেয়ারের ক্ষেত্রে কতটা ক্ষতি করে বলে আপনি মনে করেন? আমি বলবো এটা খুব একটা ভাইটাল পয়েন্ট, যেটা আমি চাইবো এখনকার যে জেনারেশন, এখন আমাদের খেলার প্রচুর উন্নতি হচ্ছে, সো এই নিয়ে গার্জেনদেরও নিজের উন্নতি করা খুব ইম্পর্ট্যান্ট। সো অনলি আমরা অ্যাজ এ কোচ যারা আছে, এরা বসে আছে অ্যাজ এ কোচ, ওদের একটা রোল থাকে কি অ্যাজ আ প্লেয়ার আপনাকে যতটা ওদেরকে সাপোর্ট করতে হয় ততটা জ্ঞান আপনাকে গার্জেনদেরকেও দিতে হয়, বিকজ গার্জেনরা যদি ওইভাবে সাপোর্ট না দেখায় প্লেয়ারের জন্য খুব একটা ইজি হয়ে ওঠে না। আর ধীরে ধীরে ওরা কি করে ওইটাকে মেন্টাল প্রেশার, যেটা আপনি বললেন, মেন্টাল প্রেশার হলে ধীরে ধীরে ওরা এনজয় করতে বন্ধ করে দেয়। সো আমি যত এনজয় করব আমার তত খেলতে ভালো লাগবে, তত হার্ডওয়ার্ক করতে ভালো লাগবে, রাইট? সো আমি যখন আমার এনজয়মেন্ট কমে যাবে তখন আমার মনে হচ্ছে আমি তখন বাধ্যবাধকতা খেলছি, মানে আমার বাবা ফোর্স করছে আমাকে খেলতে, আমার মা ফোর্স করছে খেলতে, আমার বাবা মায়ের এই লক্ষ্য, তো ওইখানে পৌঁছানোর জন্য আমাকে আরও ফোর্স। সো আমি একটু এই জায়গাটা একটু লিনিয়ার দিতে হবে, তাকে এই জায়গাটা একটু ট্যাকটিকফুলি হ্যান্ডেল করতে হবে ব্যাপারটা, না হলে এটা একটা বাচ্চার জন্য খুব হেডেক হয়ে যায়। অ্যান্ড ধীরে ধীরে এই জন্যেই ওই বাচ্চারা যার খেলতে তত ইচ্ছুক থাকে ইনিশিয়ালি ডেজে, তো ওরা কি করে স্লোলি মানে বন্ধ করে দেয়, খেলতে চায় না। সো তখন একটা প্রবলেম এই দিক থেকে শুরু হয়। আমি তো ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম ফার্স্ট 11-এ রয়েছেন, সেই প্লেয়ার পারফর্ম করছেন কিন্তু একটানা খারাপ ফল, সেক্ষেত্রে তাকে কি করে মোটিভেট করেন আবার ছন্দে ফিরিয়ে আনার জন্য? দেখুন, ক্রিকেটের পার্টি হচ্ছে আপ অ্যান্ড ডাউন। ক্রিকেট কোনো টাইম একদম আসমানে নিয়ে যাবে, কোনো টাইম একদম মাটিতে ফেলে দেবে, ঠিক আছে? কিন্তু প্লেয়ার, এই জন্য স্পোর্টস পার্সনরা সব টাইম সবার থেকে ডিফারেন্ট হয়, তারা সবার থেকে একদম ইউনিক হয়, ঠিক আছে? তাদের ওই কোয়ালিটিটা থাকে, তাই জন্য তারা এতটাই স্ট্রং হয়ে যায়, মানে ওই ইন্টেন্টটা রোজ দিন একই করতে করতে ততটাই মানে স্ট্রং হয়ে যায় কি ওরা নিজেকে সামলানোর ওই সিচুয়েশানে চলে আসে। আর ক্রিকেটের জন্য তো আমি সবসময় বলবো কি এটা হার্ডওয়ার্ক করা আমাদের হাতে, কিন্তু কোন দিন পারফর্ম হচ্ছে কোন দিন হচ্ছে না এটা আমাদের হাতে না। আমরা চেষ্টা করতে পারি, প্রসেস ঠিকঠাক রাখতে পারি, কিন্তু বাই মিস্টেকলি কোনো দিন হতেই পারে, সে কোনো দিন তো বিরাট কোহলিও 0-তে আউট হয়েই যায়। তো কারোর উপরে ফোর্সফুলি কোনো প্রেশার দেওয়া বা জোর করে করতেই হবে এটা করা একদমই উচিত নয়। অ্যাজ এ কোচ এটা আমাদেরও দায়িত্ব কি প্লেয়ারদের একটু বোঝা, তাদের একটু বুস্ট আপ করা, তাদের একটু মেন্টালি স্ট্রং করা। অনেক টাইম হয় যে প্লেয়াররা পারফর্ম করছে না, তারা খুব ডিপ্রেস হয়ে যায়, তারা খুব নিজের খেলা নিয়ে একটু মানে ব্যাকডাউন হয়ে যায় কি আমার দিয়ে হচ্ছে না। তারপরে অনেক রকম ব্যাপার থাকে, কারোর ফ্যামিলি ইস্যু, কারোর বাবা মার প্রেশার, কারোর মানে আলাদা রকম অফিসের প্রেশার, অনেক কিছু প্রেশার। কিন্তু তার মধ্যেও আমি বলবো অ্যাজ এ কোচ, অ্যাজ এ পার্সন, যতটা প্লেয়ারকে ফ্রি রাখা যায়, যতটা ওদের পজিটিভ বুস্ট করা যায় তত ভালো। কেন কি হতে পারে ও হয়তো এক ম্যাচে করলো না, দুটো ম্যাচে করলো না, কিন্তু পরে যদি সাপোর্ট ঠিকঠাক পায় তো আই বিলিভ কি হ্যাঁ সেই প্লেয়ার মধ্যে যদি ক্ষমতা থাকে সে করবেই করবে। আজকে না করলে অনেক প্লেয়ার আছে যারা দেখবেন বড় বড় লেভেলে খেলছে, তারাও বাজে টাইম দিয়ে যায়, কিন্তু তার মানে এটা নয় কি ও সবসময় বাজেই যাবে। মানে ভেঙে পড়লে চলবে না, না না একদম না, ভেঙে পড়লে চললে তাহলে তো স্পোর্টস পার্সন কাউন্ট হবে না। ভাঙার পরেই তো আরও ভালো করে খেলতে হবে যাতে লোকজন ওই ভাঙাটা ভুলে যায়। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের জেমিমা, সব থেকে বেস্ট এক্সাম্পল। ও তো ভেঙেছে, ও তো অনেক বাজে টাইমে গেছে, কান্নাকাটিও করেছে, কিন্তু তারপরে সি ইজ দ্য সুপারস্টার। ওর জন্য আজকে আমরা এত বড় প্ল্যাটফর্মে পৌঁছালাম, সবার জন্যই পৌঁছালাম, কিন্তু ওই ম্যাচটা তো ভাইটাল ওই টেনে নিয়ে গেছে। তো এটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এই জন্য ক্রিকেট হচ্ছে সব থেকে স্মার্ট আর স্ট্রং গেম। ম্যাডাম হারমানপ্রীতের কথা কি বলবেন? হ্যাঁ, ওরও কাইন্ড অফ রোল সেমই আছে অ্যাজ পার কম্পেয়ার জেমিমা। হারমানপ্রীতের করের উপর আরও প্রেশার বেশি, কেন কি ও অ্যাজ এ প্লেয়ার সাথে সাথে একটা ক্যাপ্টেন আছে, ওয়ার্ল্ড কাপের টিমের মতন ক্যাপ্টেন। তার মধ্যে পরপর 3টে ম্যাচ হেরেছে, হারার পরে আর কিছু দেখুন আমাদের প্রসেস ইন্টেন্ট যদি ভালো থাকে না ভগবানও সাথ দেয়, ঠিক আছে? এখানে কিছু আমাদের প্লেয়ারের ইন্টেন্ট ভালো ছিল, আমাদের প্লেয়াররা খুব পজিটিভ ছিল, জেতার জন্য খেলেছে, হার্ডওয়ার্ক খুব মানে
লাস্ট লেভেল অবধি হার্ডওয়ার্ক করেছে, ইনক্লুডিং সাপোর্ট স্টাফরা খুব পজিটিভ ছিল। এটা আমরা বাইরে থেকে বসে দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই এটা ওখানেও খুব ভালো মানে এনভায়রনমেন্ট ছিল। তো সেটা আমাদের ঠাকুরও আমাদের হেল্প করেছে, যেই ম্যাচগুলো ওয়াশ আউট হয়ে গেছে সেখানে আমরা পজিটিভ বেরিয়ে গেছি। তো তারপরে তো ওরা নিজেকে প্রুভ করেছে, এটা তো নয় কি আমরা ফোগাটে পেয়ে গেছি। তো আমরা প্রুভ করে আমাদের নিজেকে একদম ফ্রন্টে দেখিয়ে আমরা ট্রফি তুলেছি। আর এরম টিমকে হারিয়েছি যারা বেস্ট ছিল, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি। হ্যাঁ, তাহলে আর আমাদের যার কাছে আমরা হেরেছিলাম তাদেরকে হারিয়েছি, ব্যাস আর কি লাগবে আমাদের। একদম ম্যাডাম, আমি আপনার কাছে একটু আসবো। অনেক সময় ইনজুরি কোনো প্লেয়ারকে বসিয়ে দেয়, বিশেষ করে এটা দেখা যায় আন্ডার 15-এর ক্ষেত্রে। ইনজুরিটা সাইকোলজিক্যাল দিকেও এমনভাবে এফেক্ট ফেলে যে সেই প্লেয়ার ভালো খেললেও প্রথম দিকে, কিন্তু ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যায়। এই জায়গাটাতে আপনাদের রীতিমতো একটা কাউন্সিলিং করে সেই প্লেয়ারকে ফিরিয়ে আনাটাও একটা বিরাট বড় চ্যালেঞ্জ থাকে, যেটা এবারেও ওয়ার্ল্ড কাপে হয়েছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? স্পোর্টস পার্সনদের ইনজুরি থাকবে, অনেক ইনজুরি আছে। ইভেন আমিও যখন খেলেছি প্রচুর ইনজুরি নিয়ে আমি ম্যাচ খেলেছি, বাট নিজেকে যদি আমি মোটিভ করি না, অনেক ইনজুরি নিয়ে খেলা যায় না এরকম কিছু না, বাট নিজেকে মোটিভ করতে হবে। ইভেন কোচেরাও এসে বলবে, তারাও বলে আমি যখন আমার একটা চোটের জন্য আমি মাঠের বাইরে বসেছিলাম, তখন আমাকে আমি তখন অলরেডি আমার পারমিট করছিল না, বাট আমাকে কোচ এসে তখন অনেক বুঝিয়েছে, তুই নিজেকে স্ট্রং কর, তুই পারবি ওই জায়গাটায়। বাট আমি ওই ম্যাচটা খেলেছি, ইডেনের মাঠেই ম্যাচটা ছিল, আমার এতটাই ইনজুরি ছিল আমি ঘাট ঘোরাতে পর্যন্ত পারতাম না, এরকম অবস্থা ছিল। বাট আমাকে কোচ যেভাবে এসে মোটিভ করেছে বা আমাকে সাপোর্ট করেছে ওই টাইমে, ওই জায়গাতে আমি ওই ম্যাচে খেলে আমি 3টে উইকেট পেয়েছিলাম 4 ওভারে। তো এই জায়গাটা অনেক সময় হয়, বিগ ইনজুরি যখন হয়, অনেক প্লেয়ার আছে যে ইনজুরির জন্য অনেক সময় ব্যাক অফ মাইন্ড চলে আসে। হ্যাঁ, তো ওই জায়গাটা নিজেকেও ঠিক রাখতে হবে, রিহ্যাব করা মন দিয়ে, নিজেকে ফিট কিভাবে রাখতে হয়, আমার চোট লাগার আগে আমাকে কিভাবে নিজেকে ফিট রাখতে হয়। তো এই জন্য আমি বলবো ক্রিকেটে এখন এতটা উঁচু পর্যায়ে ক্রিকেটটা যাচ্ছে না, সবথেকে বেস্ট মানে ইম্পর্টেন্ট জিনিস আমাদের নিজেকে ফিট রাখা আর নিজেকে অনেক ফিট থাকা। তো এখন অনেক মানে টিমের মধ্যে অনেক ফিট প্লেয়ার এই জন্য খেলানো হয় যাতে ইনজুরিটা যাতে না হয়, পুরো ফুল এফর্ট দিতে পারে টিমের মধ্যে। আমি একটু আপনার কাছে আসবো ম্যাডাম, যে অনেক সময় খেলতে গিয়ে অনেক ধরনের অভিজ্ঞতা হয়, বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে খেলা, আপনি যেরকম বলছিলেন স্মৃতি মান্ধানা, জেমাইমার সঙ্গে আপনি খেলেছেন, সেই অভিজ্ঞতা যদি একটু ভাগ করে নেন। হ্যাঁ, অবভিয়াসলি দেখুন এইটা নিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে তখন, যেটা ওদের ভিতরে ওই যে খিদে, খেলার জন্য যে খিদে আর পারফর্ম করার জন্য স্পেশালি যে খিদে, সো ওইটা একটু অনেকটা বেশি ছিল, যেটা আমি আমার কয়েকটা টিমমেটসের মধ্যে দেখেছি, ফির যেটা ফরাক করে দেয় ওদেরকে আর আমাদেরকে। আর ওরা, আপনি একটা কথা বললেন ওই ডেডিকেশনের ব্যাপারে, আমরা অলরেডি কথা বলে ফেলেছি। আর আরেকটা হচ্ছে মানে এই কমব্যাক মাইন্ডসেট, যেটা বললো এখন, এই যে ইনজুরির পরে কমব্যাক হোক ইয়া কিছু হোক, এই যে আপনি বললেন কি অতক্ষণ ধরে কি পারফর্ম হচ্ছে না, বাট স্টিল মতলব ট্রাই করে যাবা। সো এইসব জিনিস যদি দেখি আমি, দে আর লিটল ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। লাইক ওরা খুবই এনথুসিয়াস্টিক ছিল নিজের খেলা নিয়ে, এখনও আছে, যেটাকে আমরা দেখি। আর টাইমটাকে কিভাবে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারে, মতলব যখন আমি 2 ঘন্টার প্র্যাকটিস আমাদের থাকে, পর ওরা ওই 2 ঘন্টার জায়গায় কী করে 3 ঘন্টা 4 ঘন্টার প্র্যাকটিস করতে পারবে। সো এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট জিনিস যেটাকে ওদেরকে একটু ডিফারেন্ট করে দেয়। সো আমার মনে হয় যখন আমরা খেলতে যাচ্ছি মাঠে, আমরা ওই সব জিনিস লাইক আমি একটু আগে গিয়ে কিছু আর একটু এক্সট্রা করে নেওয়া, কি খেলা শেষ হয়ে গেছে ইয়া ফির প্র্যাকটিস শেষ হয়ে গেছে, আমি কয়েকটা ক্যাচ নিলাম, ইয়া ফির আমার কিছু একটা শটকে ইমপ্রুভ করলাম, কি আমি একটু বোলিং নিয়ে কাজ করলাম। সো এই সব জিনিস খুব ভাইটাল হয়ে যায়, মানে খুব ছোট ছোট বিষয় পারফেকশন থাকাটা জরুরি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি একটু ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, কোচ অমল মজুমদার, যিনি এই মানে বিশ্ব জয়ের অন্যতম কারিগর যাকে বলা যেতে পারে, তারও তো একটা সাপমুক্তি ঘটলো বলা যেতে পারে যে এই জয়ের মধ্যে দিয়ে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, টিমের মধ্যে যা হয় সব
মানে মেইন হচ্ছে আপনি যদি অ্যাজ এ কোচ যদি খুব সাপোর্টিভ, খুব ইনকারেজ বা প্লেয়ারদের যদি না বোঝেন তাহলে টিম চালানো একটু ডিফিকাল্ট। কিন্তু আমার মনে আমুল মজুমদার খুব ভালো এই রোলটা খুব ভালো প্লে করেছে। ও যা ট্রাস্ট আর যা বিশ্বাস এদের টিম মেয়েদের মধ্যে দেখিয়েছে, তাই জন্য মেয়েরা আজকে মানে বাজে সিচুয়েশান থেকে বেরিয়ে এত বেস্ট সিচুয়েশানে চলে যেতে পেরেছে। সেটা টোটালি ক্রেডিট যাচ্ছে কোচকে আর সাপোর্ট স্টাফকে, যতজন আছে ওরা খুব সাপোর্টিভ আর খুব পজিটিভ ভাইব দেওয়ার মানে এনভায়রনমেন্ট রেখেছে। তাই জন্য এরম না কি একজনই খেলে খেলে পুরোটা টুর্নামেন্ট টেনে দিয়েছে, না, সবাই কিছু না কোনো ম্যাচে বলাররা করেছে, কোনো ম্যাচে ফিল্ডাররা করেছে, কোনো ম্যাচে ব্যাটাররা করেছে, ব্যাটাররাও ইনক্লুডিং সব ব্যাটাররা করেছে। এরম নয় কি একদিন করে সবাই করেছে, এই নয় কি একদিনই একটাই ব্যাটারই রোজ খেলছে, সবাই করেছে। তো এই ক্রেডিটটা তো আমার মতে কোচেদের দেওয়া উচিত, কেন কি কোচেরা ওইভাবেই টিমকে গ্রুম করেছে, ওইভাবেই সাপোর্ট করেছে যাতে সবাই যখন যার দরকার হচ্ছে তারা গিয়ে ওই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করে আসছে, অ্যাজ এ ব্যাটার হোক, অ্যাজ এ বলার হোক, অ্যাজ এ ফিল্ডার হোক, ইনক্লুডিং যারা বাইরে বসে আছে। বহুত অ্যাপ্রিসিয়েশন আমি শুনেছি, যারা বাইরে বসেছিল, যারা 12, 13, 14, 15 ছিল, তারাও খুব সাপোর্টিভ, খুব পজিটিভ ছিল। তাদের নিয়ে ওরাও খুব খুশি ছিল কি না আমরা এই টিমমেটস পেয়েছি যারা আমাদের মাঠের বাইরেও এত দারুণ সাপোর্ট করেছে কি আমরা ভিতরে আছি কি বাইরে আছি, মানে ওই পজিটিভ ভাইবটা আমরা ভুলতে পারিনি। ম্যাডাম একদম শেষ অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমরা এসেছি, তিনজনের কাছ থেকে একটু করে শুনবো। প্রথমে আপনার থেকে শুনবো যে খেলা শেষে সেলিব্রেশন সেটা কতটা ইন্সপিরেশনাল। আমরা যখন কোনো একটা টুর্নামেন্ট স্টার্ট করি আমাদের লক্ষ্য ওইটাই থাকে আমরা কিভাবে এই টুর্নামেন্টটা জিতবো। সো যখন ওই মোমেন্টটা আসে তখন আপনি শুনেছেন নিশ্চয়ই এই যে খেলাটা হলো, তখন এর আগে হরমনদি অনেকটা বলেছিল কি, হরমনদি স্মৃতি ওরা কথা বলছিল লাইক উই নো দ্য টেস্ট অফ লুজিং, সো উই ওয়ান্ট টু গেট দ্য টেস্ট অফ উইনিং, সো উই ডোন্ট নো দ্যাট হাউ ইট ফিলস। সো লাইক এমন অনেকটা সিচুয়েশন গেছিলো যেখানে আমরা খুব ক্লোজ গেছি, বাট সামহাউ উই কুডন্ট ডু ইট। সো এই যে উইনিং ফিল লাইক যখন মানে হয়তো আমরা যেটুকু ফিল করলাম ওই তো হয়তো 5% আর 10% বলবো যেটা ওরা ফিল করছে ওইখানে থেকে। সো দ্যাট ইজ ডিফারেন্ট। সো দ্যাট ইজ আমার পক্ষে তো আমি ওটা কোনো ওয়ার্ডসে ব্যাখ্যা করতে পারবো না কি এটা। রঞ্জনা ম্যাডাম কি বলবেন? এটা হচ্ছে পুরোপুরি অ্যাকশনের রিয়াকশান, ঠিক আছে। আমি বলবো পুরো গোটা ভারত জানে কি এই মহিলা ওয়ার্ল্ড কাপ জেতার ফিলিংসটা কি। এটা যারা খেলেছে শুধু তারাই ফিল করেছে, এরম আমি কোনোদিন মানতে পারবো না, ঠিক আছে। গোটা ভারত এটা ফিল করেছে, ইনক্লুডিং মানে ছেলেদের ক্রিকেটের মেম্বাররা সবাই, পুরো বিসিসিআই সবাই এটা ফিল করতে পেরেছে এই ওয়ার্ল্ড কাপটা কীভাবে জিতে কীভাবে ফিল করে আনা হয়েছে। তো এটা এই মুভমেন্ট লাইফ টাইমে কারোর চোখ দিয়ে সরবে না। এটা হচ্ছে বেস্ট। আমি এটাই বলবো, একটা ওয়ার্ল্ড কাপ জেতা নট এ জোক। এতদিন ধরে একটা হার্ডওয়ার্ক এক একটা প্লেয়ারের হয়তো দিনের পর দিন এই ওয়ার্ল্ড কাপেও দিনের পর দিন রাতের চোখের জল ফেলতে হয়েছে, হয়তো টিমে খেলতে পারছে না বা টিমে রান করতে পারছে না। আমি জেমিমার কথায় সাপোজ যেরকম বলছি, ও কিছুদিন রান পাচ্ছিল না, বাট সেমিফাইনাল ম্যাচে যখন ও 100 রান করলো, 100 রানের ওপর করলো, চোখের জল ফেলা, ওর যে চোখের জলটা ফেলেছে না, ওই নিজে জানতে পেরেছে যে ওর মধ্যে দিয়ে কী চলেছে। আর এত বড় একটা টিমকে ফাইনালে নিয়ে যাওয়া কি কতটা ইম্পর্টেন্ট। তারপরে একটা ট্রফি তোলা হাতের মধ্যে, আর সমস্ত ভারতবাসী একটা জানতে পারলো যে ওমেন্স ক্রিকেটটা আজকে কোন জায়গায়। হয়তো অনেককে জানতেই পারতো না ওমেন্স ক্রিকেট বলে কিছু হয়, ধীরে ধীরে যেরকম হচ্ছে, বাট ওয়ার্ল্ড কাপ জেতার পরে অনেক ফেমাস হয়েছে। তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন ডিডি বাংলা। নমস্কার।